হোয়াইট হাউসের হুমকিকে স্রেফ এক টুকরো কাগজ বানিয়ে ট্রাম্পের হুঙ্কারকে বাতাসে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার অহংকার গুঁড়িয়ে দিল ইরান। ওয়াশিংটন যখন ভেবেছিল তাদের নিষেধাজ্ঞার বেড়াজালে তেহরান কোণঠাসা, ঠিক তখনই মার্কিন সামরিক ঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি নামিয়ে ইরান প্রমাণ করল এই অঞ্চলের আসল গেম মেকার ও বীর নায়ক তারা। আমেরিকার কফিন নির্মাতা আর হুইল চেয়ার প্রস্তুতকারকদের ব্যবসা বাড়িয়ে দেওয়া ছাড়া ডোনাল্ড ট্রাম্পের আর কোনো সাফল্য নেই। একটি ক্ষেপণাস্ত্রের গায়ে মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এই বার্তাটি বলে দেয় ইরানের আত্মবিশ্বাস আজ কোন স্তরে পৌঁছেছে। সম্প্রতি মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো নিখুঁত হামলার ভিডিও প্রকাশ করে তেহরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা শুধু মুখে হুমকি দেয় না, শত্রুর বুকে আঘাত হানতেও জানে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারা অনুযায়ী হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ট্রাফিকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই চুক্তি লঙ্ঘন করে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমভি এভার লাভলি এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজে হামলার নাটক সাজিয়ে ইরানের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। একে ফলস ফ্ল্যাগ অপারেশন বা সাজানো নাটক হিসেবে প্রত্যাখ্যান করেছে তেহরান। আমেরিকা যখন এই ছুতোয় দক্ষিণ ইরানের কিসম দ্বীপ সহ বেশ কিছু কৌশলগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে কাপুরুষোচিত বিমান হামলা চালায়, ইরান এক মুহূর্তেও সময় নষ্ট করেনি। তারা দেখিয়েছে বীরেরা কখনো আঘাত সয়ে চুপ থাকে না। মার্কিন দুর্গে কাঁপন, কুয়েত ও বাহরাইনে একযোগে হামলা। মার্কিন সেন্টকম যখন তাদের বিমান হামলার সাফল্যে মেতেছিল, ঠিক তখনই ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস একযোগে ৮টি প্রধান মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইতিহাসের অন্যতম ভয়াবহ পাল্টা আঘাত হানে। বাহরাইনের ৫ম নৌবহর, মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং অহংকারী এই ঘাঁটির নাকের ডগায় গিয়ে আঘাত হেনেছে ইরানি ড্রোন। বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও খোদ মার্কিন ঘাঁটির ভেতরে হওয়া বিস্ফোরণ তাদের সুরক্ষার দাবিকে মিথ্যা প্রমাণ করেছে। কুয়েতের আলী সালেম বিমান ঘাঁটি, কুয়েতের এই গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিও ইরানের ক্ষেপণাস্ত্রের হাত থেকে রেহাই পায়নি। কুয়েতের আকাশ জুড়ে যখন সাইরেন বাজছিল, তখন মার্কিন সেনারা প্রাণ ভয়ে বাংকারে আশ্রয় নিচ্ছিল। ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন হামলা বন্ধ না হলে ইরানের অস্তিত্ব থাকবে না, কিন্তু ইরানের এই পাল্টা জবাব প্রমাণ করেছে আমেরিকার দিন এখন শেষ। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন বলছেন সমস্যা হলে ফোন করুন, সহিংসতা করবেন না, তখনই স্পষ্ট হয়ে যায় যে মার্কিন প্রশাসন ভেতরে ভেতরে কতটা ব্যাকফুটে চলে গেছে। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে যে তারা আলোচনার টেবিলে বসে চুক্তি করতে যেমন জানে, তেমনি চুক্তির মর্যাদা রক্ষা করতেও জানে। কিন্তু ট্রাম্প প্রশাসন যখন আলোচনার মাঝপথেই ইরানের ওপর হামলা চালায়, তখন ইরান তার আত্মরক্ষার পূর্ণ অধিকার প্রয়োগ করে। ইরানি কর্মকর্তাদের মতে মার্কিন এই বেপরোয়া আচরণ তাদের কেবল পিছু হটতে এবং অনুশোচনা করতে বাধ্য করবে। আমেরিকা এই অঞ্চলে তার আধিপত্য ধরে রাখতে কুয়েত ও বাহরাইনের মতো মিত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে, কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে যে মার্কিন ছাতার নিচে থেকেও কেউ আজ নিরাপদ নয়। ইরানের ছোড়া উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমাদ ও মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। বিশেষ করে লক্ষ্যবস্তু ছিল দিমনা, যেখানে রয়েছে ইসরায়েলের প্রধান পারমাণবিক স্থাপনা। মাত্র কয়েকদিনের মধ্যেই দ্বিতীয়বারের মতো এই স্থানে হামলা চালানো হলো। ইরানি গণমাধ্যম দাবি করছে আগের হামলায় ডিমোনা ও আশেপাশের এলাকায় ২০০-র বেশি মানুষ হতাহত হয়েছে, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি। শুধু দিমোনা নয়, হামলার তালিকায় ছিল তেল আবিব এবং দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। একটি ক্ষেপণাস্ত্র হাইফা অঞ্চলে ক্লাস্টার বোমা বহন করছিল। আকাশে সেটি ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্ফোরিত হয়। এর একটি অংশ একটি আবাসিক বাড়িতে আঘাত হানে, যার ফলে ভবনটির দেয়ালে স্পষ্ট ক্ষতির চিহ্ন দেখা যায়। তবে আশ্চর্যের বিষয়, সেই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, কিন্তু ভয় আতঙ্ক সেটি ছড়িয়ে পড়ে চারদিকে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সরাসরি আহত না হলেও বহু মানুষ মানসিক আঘাতে ভুগছেন। আতঙ্ক, উদ্বেগ এগুলো এখন নতুন এক যুদ্ধের অংশ। এদিকে শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরান। অন্যদিকে আবার নতুন এক বিস্ফোরক খবর। ২৪ মার্চ ইরানের ভেতরেই ২টি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে। লক্ষ্য ছিল ইস্পাহানের গ্যাস অবকাঠামো এবং খোরামশারের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ পাইপলাইন। এই হামলা হয়েছে ঠিক সেই সময় যখন ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ৫ দিনের জন্য এসব স্থাপনায় হামলা বন্ধ রাখবে। তাহলে প্রশ্ন উঠছে, কে কাকে ভুল তথ্য দিচ্ছে? ট্রাম্প বলছেন আলোচনা এগোচ্ছে, ইরান বলছে আলোচনা নেই, শুধু প্রতিশোধ। এই দ্বন্দ্বের মাঝে এক ভয়ঙ্কর বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ এখন আর শুধু বোমা বা গুলির নয়, এটি তথ্যেরও যুদ্ধ। একদিকে কূটনীতির কথা, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের গর্জন। আর এই দুইয়ের সংঘর্ষেই মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক অজানা ভবিষ্যতের সামনে।
শেষ পর্যন্ত কি আলোচনা টেবিল জিতবে, নাকি যুদ্ধক্ষেত্রই ঠিক করে দেবে ইতিহাসের নতুন অধ্যায়? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুন, আর সেই আগুনের ভেতরেই যেন তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা। কথার টেবিলে শান্তির প্রতিশ্রুতি, আর যুদ্ধক্ষেত্রে আগুন ঝরা প্রতিশোধ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করলো অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭৮তম ঢেউ শুরু হয়েছে। আর সেই ঢেউ শুধু কোনো হামলা নয়, এটি যেন এক বার্তা। আলোচনার ভাষা নয়, এখন কথা বলছে ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রের শব্দ, সাইরেনের চিৎকার, আর তার মাঝে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। ইরান কি এবার সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের গোপন পারমাণবিক শক্তির কেন্দ্রে? ঘটনার কেন্দ্রবিন্দু দিমোনা। এ শহরে অবস্থিত বহুল আলোচিত নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যাকে ঘিরে বহু বছর ধরে রহস্য, গোপনীয়তা আর আন্তর্জাতিক বিতর্ক। ২১ মার্চ রাত আকাশ ছিঁড়ে নেমে আসে ইরানের ক্ষেপণাস্ত্র। একের পর এক বিস্ফোরণ, কেঁপে উঠছে দিমোনা ও আশপাশের এলাকা। সে আঘাত কি শুধুই প্রতিশোধ, নাকি ছিল নিখুঁত টার্গেট? ওপেন সোর্স বিশ্লেষকরা দ্রুত খুঁজে বের করেন হামলার সুনির্দিষ্ট স্থানাঙ্ক ৩১.০৬৬০১০ ডিগ্রি উত্তর, ৩৫.০৩৮৬৯৯ ডিগ্রি পূর্ব। মানচিত্রে চিহ্নিত সেই পয়েন্ট দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কি কাকতালীয়, নাকি ইরান ইচ্ছাকৃতভাবে এমন একটি স্থানে আঘাত করেছে যেখানে থাকতে পারে পারমাণবিক গবেষণার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা অবকাঠামো? তবে এখানেই শুরু হয় রহস্য। এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই যে সেখানে ইসরায়েলি পারমাণবিক বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। ইরানও এমন কোনো দাবি করেনি, বরং তারা বলছে এ হামলা ছিল তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনা নাতানজ পারমাণবিক স্থাপনাতে হামলার প্রতিশোধ। ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত জানায় মূল পারমাণবিক গবেষণা কেন্দ্র অক্ষত রয়েছে, কোনো বিকিরণ ছড়ায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও একই কথা বলেছে, অর্থাৎ সরাসরি পারমাণবিক স্থাপনায় আঘাত লাগেনি, কিন্তু আতঙ্ক পৌঁছে গেছে তার ভেতর পর্যন্ত। এই হামলার প্রভাব ছিল ভয়াবহ। দিমোনায় একটি ভবনে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্র। অন্তত ৪০ জন আহত হয়, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মানুষ, উদ্ধারকর্মীরা দৌড়াচ্ছে সময়ের বিরুদ্ধে। শুধু দিমোনা নয়, আরও একটি শহর আরাদে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরের অংশ। বহু ভবন ভেঙে পড়েছে, রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। আহত নিহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ইরানের বিপ্লবী গার্ড IRGC জানায় এটি ছিল তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭৩তম ধাপ। তারা দাবি করে উত্তর ও দক্ষিণ ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র ও শহরকে টার্গেট করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। নিজেই স্বীকার করেছে যে কিছু ইন্টারসেপ্টর মাঝপথে কাজ করেনি, ফলে সরাসরি আঘাত লেগেছে জনবসতিপূর্ণ এলাকায়। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন এটি একটি খুব কঠিন রাত। ইরান বার্তা দিচ্ছে স্পষ্ট, এটি শুধু শুরু। তাদের দাবি তারা শুধু ইসরায়েল নয়, অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করেছে। সৌদি আরব, কুয়েত, বাহরাইনের ঘাঁটিতেও হামলার কথা বলা হয়েছে। এই যুদ্ধ এখন আর সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়ছে একাধিক দেশে, একাধিক ফ্রন্টে। সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, দিমোনার আঘাত কি কেবল একটি সামরিক হামলা, নাকি এটি পারমাণবিক ছায়াযুদ্ধের এক নতুন অধ্যায়? ইরান এবার ছুড়েছে তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর একটি, আর লক্ষ্য ইসরায়েলের শহরগুলো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে এই হামলা প্রতিশোধ, কারণ তাদের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন এক ইসরায়েলি হামলায়। ইরানের সংবাদ সংস্থা ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যায় আকাশ চিরে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র, আর নিচে কাঁপছে তেল আবিব শহর। একটার পর একটা বিস্ফোরণ, আতঙ্কে ছুটছে মানুষ। ইরানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে এই হামলায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী খোরামশার 4 মিসাইল। এটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিন্তু ধ্বংস ক্ষমতা ভয়ঙ্কর। মাঠের প্রতিবেদনে উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য। কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র ছিল ক্লাস্টার বোমা, অর্থাৎ আকাশে গিয়ে এটি ভেঙে যায়, তারপর ছড়িয়ে দেয় অসংখ্য ছোট ছোট বিস্ফোরক। সাংবাদিকরা জানিয়েছেন তারা চোখের সামনে দেখেছেন একটি বড় ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ভেঙে গিয়ে পুরো শহরের উপর বৃষ্টি নামিয়েছে আগুনের। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে এ হামলা ছিল পরিকল্পিত প্রতিশোধ অভিযান। টার্গেট ছিল তেল আবিবের আশপাশের এলাকা। এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। বিশ্লেষকরা বলছেন ক্লাস্টার অস্ত্র ব্যবহারের অর্থ যুদ্ধ এখন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকে গেছে।
কারণ এই অস্ত্র একসাথে বড় এলাকা ধ্বংস করে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয়। খোর্রামশার 4 মিসাইল সম্পর্কে জানা গেছে এটি প্রথম পরীক্ষা করা হয় 2017 সালে। এর পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার। এটি প্রায় 1800 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে এবং এতে লাগানো যায় ক্লাস্টার ওয়ারহেড, যা একসাথে অনেক জায়গায় আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রের নাম এসেছে ইরানের ঐতিহাসিক শহর খোর্রামশার থেকে, যে শহর ইরান ইরাক যুদ্ধের স্মৃতিতে ভরা। রাতের আকাশে যখন এই আগুনের খেলা চলছিল, তখন সাইরেন বেজে উঠেছিল বীরশেবা সহ দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায়। মানুষ ছুটেছে বাংকারে লুকানোর জন্য। এটি ছিল একদিনের ইরানের দ্বিতীয় হামলা। এর আগে সেন্ট্রাল ইসরায়েলেও আঘাত হানে তারা। রামাত গান শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লাগে। একটি আবাসিক এলাকায় শেল পড়ার পর জ্বলে ওঠে গাড়ি, ছড়িয়ে পড়ে আগুন। দমকল বাহিনী ঘন্টার পর ঘন্টা লড়েছে আগুনের সঙ্গে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, চারদিকে শুধু ধ্বংস আর আতঙ্ক। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বিস্ফোরণ এত শক্তিশালী ছিল, মনে হয়েছে সবকিছু আকাশে উঠে গেল। ইরান বলছে এই হামলা শুধু শুরু, এটি তাদের প্রতিশোধের অংশ। পরিস্থিতি এখন ভয়াবহ। শহরের পর শহর আঘাতের মুখে। ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে 3টি ব্যক্তিগত বিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি বিমানে আগুন ধরে গিয়েছিল। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের 4টি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ ইসরায়েলের আকাশে যেন হঠাৎই আগুন জ্বলে উঠল। সাইরেন বেজে উঠল, মানুষ দৌড়াতে লাগলো আশ্রয়ের খোঁজে। আর ঠিক সেই মুহূর্তেই আকাশ চিরে নেমে এলো ক্ষেপণাস্ত্র। এটি কোনো সাধারণ হামলা নয়, এটি ছিল শক্তির ঘোষণা, প্রতিশোধের বার্তা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তারা তাদের চলমান ট্রু প্রমিস 4 অভিযানের 73তম ধাপ শুরু করেছে। একসঙ্গে একাধিক শহরে আঘাত, ডিমোনা, আরাদ, এলাত, বেয়ারশেবা, কিরিয়াত গাত। একটি সমন্বিত, পরিকল্পিত এবং ভয়ঙ্কর আক্রমণ। এই হামলার কেন্দ্রে ছিল উন্নত ক্ষেপণাস্ত্রের ঝড়। ব্যবহার করা হয়েছে ফাত্তা মিসাইল, একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা উচ্চ গতিতে উড়ে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এর সঙ্গে ছিল গাদার মিসাইল এবং ইমাদ মিসাইল, দীর্ঘ পাল্লার শক্তিশালী অস্ত্র যা নির্ভুলভাবে গভীরে আঘাত হানতে সক্ষম। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোনও ছিল এই আক্রমণের অংশ। একটি পূর্ণাঙ্গ আকাশ যুদ্ধ, নিঃশব্দে শুরু, বিস্ফোরণে শেষ। সবচেয়ে আলোচিত লক্ষ্য ডিমোনা। এই শহরেই রয়েছে নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, ইসরায়েলের সবচেয়ে গোপনীয় পারমাণবিক গবেষণা কেন্দ্র। বছরের পর বছর ধরে রহস্যে ঢাকা এই স্থাপনায় হঠাৎ হয়ে উঠল যুদ্ধের কেন্দ্রবিন্দু। ইসরায়েলি সূত্র জানিয়েছে, অন্তত 180 জন আহত হয়েছে ডিমোনা ও আশেপাশের এলাকায়। কেউ শার্প নিয়ে বিদ্ধ, কেউ আতঙ্কে আহত, কেউ আশ্রয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেছে। রাস্তা জুড়ে অ্যাম্বুলেন্স, হাসপাতালে লম্বা লাইন, রাতের অন্ধকারে আলো জ্বলছে শুধু জরুরি কক্ষে। এই হামলার পেছনে রয়েছে প্রতিশোধের গল্প। ইরান বলছে, তাদের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আগে হামলা চালানো হয়েছিল। সেই আঘাতের জবাবেই তারা এবার সরাসরি আঘাত করেছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কাছাকাছি। যদিও আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, ডিমোনার পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষতি বা তেজস্ক্রিয়তার প্রমাণ পাওয়া যায়নি, তবুও আতঙ্ক কমেনি, কারণ আঘাতের প্রতীকী গুরুত্ব বিশাল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, যা একসময় ছিল অপ্রতিরোধ্য, সেই ঢাল এবার ভেদ হয়েছে বলে দাবি উঠছে। একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়া নতুন প্রশ্ন তুলছে, আকাশ কি আর নিরাপদ? বেনিয়ামিন নেতানিয়াহু একে দেশের জন্য সবচেয়ে কঠিন রাতগুলোর একটি বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, পারমাণবিক স্থাপনায় হামলা পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। ডিমোনা 1958 সাল থেকে কার্যকর, ইসরায়েলের পারমাণবিক শক্তির প্রতীক। যদিও দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, তবুও বিশ্বব্যাপী ধারণা ভিন্ন। আর আজ সেই প্রতীকই সরাসরি নিশানায়। রাত নামছে দক্ষিণ ইসরায়েলে, কিন্তু অন্ধকারের চেয়েও ভারী হয়ে আছে অনিশ্চয়তা। এটি কি কেবল সীমিত প্রতিশোধ, নাকি শুরু হচ্ছে আরো ভয়ঙ্কর এক অধ্যায়? আকাশে কি তবে বদলে যাচ্ছে খেলার নিয়ম?
যেখানে একসময় অদৃশ্য ছিল শক্তি, আজ সেখানে দৃশ্যমান হয়ে উঠছে দুর্বলতা। মার্চ 19, এই দিনটিকে ঘিরে নতুন এক বিতর্ক, নতুন এক প্রশ্ন। ইরান দাবি করেছে তারা তাদের মাজিদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন F-35 লাইটেনিং স্টেলথ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে। যদি এই দাবি সত্যি হয় তাহলে এটি শুধু একটি হামলা নয়, এটি হতে পারে যুদ্ধের নিয়ম বদলে যাওয়ার সূচনা। কারণ এতদিন পর্যন্ত ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স এর এই অত্যাধুনিক যুদ্ধবিমানকে মনে করা হতো আকাশের অদৃশ্য সম্রাট। রাডারে ধরা পড়ে না, শত্রুর চোখ এড়িয়ে যায়, এটাই ছিল এর সবচেয়ে বড় শক্তি। কিন্তু ইরান বলছে তারা সেই শক্তির কেন্দ্রেই আঘাত করেছে। কিভাবে? এখানেই আসে স্টেলথ বনাম তাপ, একটি নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর লড়াই। মাজিদ ক্ষেপণাস্ত্র রাডারের উপর নির্ভর করে না, এটি কাজ করে ইনফ্রারেড বা তাপ শনাক্ত করার প্রযুক্তিতে। অর্থাৎ এটি বিমানের রাডার সিগন্যাল খোঁজে না, বরং খোঁজে তার গরম ইঞ্জিন থেকে বের হওয়া তাপ। এবং এখানেই দুর্বলতা। একটি F-35 লাইটেনিং 2 এর শক্তিশালী ইঞ্জিন প্রচুর তাপ উৎপন্ন করে। আকাশের ঠান্ডা পরিবেশে সেই তাপ যেন অন্ধকারে জ্বলন্ত আগুনের মতো স্পষ্ট হয়ে ওঠে। ফলে রাডারে অদৃশ্য হলেও তাপের দুনিয়ায় সে আর অদৃশ্য নয়। বিশেষজ্ঞরা অনেক আগে সতর্ক করেছিলেন স্টেলথ প্রযুক্তি রাডারকে ফাঁকি দিতে পারে, কিন্তু পদার্থবিজ্ঞানের নিয়মকে নয়। তাপ তো লুকানো যায় না। ইরানের মাজিদ সিস্টেম প্রথম প্রকাশ পায় 2021 সালের 18 এপ্রিল একটি সামরিক কুচকাওয়াজে। এটি মূলত স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, যা কাছাকাছি আকাশসীমা রক্ষা করতে ব্যবহৃত হয়। রাডার ব্যবহার না করায় এটি নিজেও শত্রুর চোখে ধরা পড়ে না, নিঃশব্দে এগিয়ে যায়, হঠাৎ আঘাত হানে। এই ঘটনার আরেকটি দিকও রয়েছে। পাইলটের প্রতিক্রিয়া জানানোর সুযোগ কমে যায়, কারণ ইনফ্রারেড ক্ষেপণাস্ত্র কোনো রাডার সিগন্যাল দেয় না। ফলে বিমানের সতর্কতা ব্যবস্থা অনেক সময় কিছুই বুঝতে পারে না, যতক্ষণ না খুব দেরি হয়ে যায়। তবে এখানেই শেষ নয়। মার্চ 21, ইরান আরও দাবি করে তারা একটি ইসরায়েলি F-16 লাইটেনিং ফ্যালকন যুদ্ধ বিমানেও আঘাত হেনেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভোর 3:45 মিনিটে এই হামলা চালানো হয়। ইসরায়েল অবশ্য ভিন্ন কথা বলেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল ঠিকই, কিন্তু তাদের বিমান কোনো ক্ষতির শিকার হয়নি, বরং তারা মিশন সম্পন্ন করেই নিরাপদে ফিরে এসেছে। এই দুই বিপরীত দাবির মাঝে লুকিয়ে আছে বাস্তবতার ধোঁয়াশা। কিন্তু একটি বিষয় স্পষ্ট, যুদ্ধ এখন বদলে যাচ্ছে। শুধু শক্তিশালী অস্ত্র নয়, বুদ্ধিমত্তা আর কৌশলই এখন মূল অস্ত্র। ইরান বহুদিন ধরেই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল ব্যবহার করছে, যেখানে কম খরচের কিন্তু কার্যকর প্রযুক্তি দিয়ে শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলা হয়। মাজিদ ক্ষেপণাস্ত্র সেই কৌশলেরই অংশ। প্রশ্নটা এখন আর শুধু একটি হামলার নয়, প্রশ্নটা হলো স্টেলথ প্রযুক্তির যুগ কি ফুরিয়ে আসছে? যদি তাপই হয়ে ওঠে নতুন লক্ষ্যবস্তু, তাহলে আকাশের অদৃশ্য রাজারা কি ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে? শেষ পর্যন্ত এই লড়াই একটাই কথা মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই উন্নত হোক, পদার্থবিজ্ঞানের নিয়মের বাইরে কেউ নয়। আর সেই নিয়মই হয়তো আজ আকাশে নতুন ইতিহাস লিখছে। একের পর এক ক্ষেপণাস্ত্র, বিস্ফোরণের আগুন, আর সেই আগুনের কেন্দ্রবিন্দু এখন দিমোনা। প্রশ্ন উঠছে, ইসরায়েলের প্রতিরক্ষা কি ভেঙে পড়ছে? রাতের অন্ধকারে হঠাৎই শুরু হয় ইরানের নতুন হামলা। IRGC ছুড়ে দেয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র। আকাশ জুড়ে সাইরেন বাজতে থাকে, মানুষ দৌড়ে আশ্রয় কেন্দ্রে। আতঙ্ক ছড়িয়ে পড়ে জেরুজালেম থেকে পশ্চিম তীর পর্যন্ত। এ হামলার সবচেয়ে ভয়ঙ্কর দিক ক্লাস্টার ওয়ারহেড। একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ভেঙে বহু ছোট বিস্ফোরকে পরিণত হয়, যা ছড়িয়ে পড়ে বড় এলাকা জুড়ে। ফলে আঘাতের পরিধি বেড়ে যায় আর ক্ষয়ক্ষতির হিসাব হয়ে ওঠে অনিশ্চিত ও ভয়াবহ। ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন অন্তত একটি ক্ষেপণাস্ত্রে এই ধরনের ক্লাস্টার ওয়ারহেড ছিল। বিভিন্ন স্থানে ভবনের ক্ষতি হয়েছে, বিস্ফোরণের টুকরো আঘাত করেছে জনবসতিতে। যদিও তাৎক্ষণিকভাবে বড় প্রাণহানির খবর নেই, তবুও আশঙ্কা বাড়ছে। এর আগের দিনই দিমোনায় আঘাত হানে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। সেই শহরেই রয়েছে গোপনীয় নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যা ইসরায়েলের পারমাণবিক শক্তির মূল কেন্দ্র বলে মনে করা হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে কোনো তেজস্ক্রিয় লিক হয়নি, কিন্তু আতঙ্ক সেটি ছড়িয়ে পড়েছে গভীরে। এই ধারাবাহিক হামলায় অন্তত 20 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে। যুদ্ধ শুরুর পর থেকে কয়েক হাজার মানুষ আহত হয়েছে। একটি দীর্ঘ ক্লান্তিকর সংঘর্ষের চিত্র স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু যুদ্ধ থেমেনি, বরং আরও ছড়িয়ে পড়ছে। ইরান এবার আঘাত হেনেছে উপসাগরীয় অঞ্চলে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান এয়ারবেসকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র।
সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও বার্তাটা পরিষ্কার, এই যুদ্ধ এখন সীমান্ত ছাড়িয়ে যাচ্ছে। ইরান জানিয়েছে এটি তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর 75তম ধাপ। তাদের দাবি, মার্কিন মিত্রবাহিনীর ঘাঁটি, লুকিয়ে থাকা সেনাদের অবস্থান সবই এখন তাদের নজরদারিতে এবং প্রয়োজনে তারা যে কোনো জায়গায় আঘাত হানতে প্রস্তুত। ইরান ভিন্ন বার্তা দিচ্ছে। তারা বলছে এই লড়াই শুধু নিজেদের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে ফিলিস্তিনের মানুষের জন্য। তাদের ভাষায় এটি অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের যুদ্ধ। এই দ্বৈতবার্তা একদিকে ক্ষেপণাস্ত্র, অন্যদিকে আদর্শ যুদ্ধকে আরও জটিল করে তুলেছে। শুধু মাটিতে নয়, মনেও লড়াই চলছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অগ্নিগর্ভ অধ্যায়ে দাঁড়িয়ে। প্রতিরক্ষা ভেঙে পড়ার আশঙ্কা, পাল্টা হামলার হুমকি আর বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষ, সবকিছু মিলে মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের প্রান্তে। এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না, কিন্তু প্রতিটি বিস্ফোরণ যেন বলে দিচ্ছে এটি কেবল শুরু। ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন এই কঠিন সময়ে রাশিয়া থাকবে ইরানের পাশে, একজন বিশ্বস্ত বন্ধু হয়ে, একজন নির্ভরযোগ্য অংশীদার হয়ে। ক্রেমলিনের বিবৃতিতে উঠে আসে সেই বার্তা। পুতিন বলেন, ইরান এখন এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি ইরানের জনগণের শক্তি কামনা করেছেন। তবে এই কথার ভেতরে লুকিয়ে ছিল আরও গভীর অর্থ। মস্কো একা ছাড়ছে না তেহরানকে। এদিকে যুদ্ধের ময়দানেও পরিস্থিতি বদলাচ্ছে দ্রুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে উত্তেজনা চরমে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এই আঘাতের ধারাবাহিকতায় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে। এমনকি এক বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি, যা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। এই প্রেক্ষাপটে রাশিয়া শুধু কথায় নয়, কাজেও পাশে থাকার বার্তা দিয়েছে। ইতোমধ্যে 13 টনের বেশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে ইরানে। যুদ্ধের মধ্যে এটি প্রথম বড় মানবিক সহায়তা, যা প্রমাণ করে সম্পর্কটা শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও শক্ত। তবে মস্কো এখনও সরাসরি যুদ্ধে নামেনি, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি উঠেছে রাশিয়া ইরানকে তথ্যগত সহায়তা দিচ্ছে, অর্থাৎ যুদ্ধের অদৃশ্য মঞ্চেও চলছে সহযোগিতা। আর ঠিক এই সময়ে যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দেয় এক ঘটনা। ভারত মহাসাগরের গভীরে এক কৌশলগত স্থানে ডিয়েগো গার্সিয়া, এই দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, আর সেখানেই আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এ হামলা শুধু একটি সামরিক আঘাত নয়, এটি ছিল একটি ঘোষণা। বিশ্লেষক মুহান্নাদ সেলুম, যিনি দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সঙ্গে যুক্ত, সেলুম বলেন, এই হামলা প্রমাণ করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধারণার চেয়েও অনেক বেশি। এতদিন মনে করা হতো ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ 2000 কিলোমিটার, কিন্তু এই আঘাত দেখিয়ে দিল তা 4000 কিলোমিটারেরও বেশি হতে পারে। অর্থাৎ মানচিত্র হঠাৎ করেই বদলে গেছে। যদি এই ক্ষেপণাস্ত্রের দিক উল্টো করা হয়, তাহলে তা পৌঁছাতে পারে ইউরোপের হৃদয়ে। লন্ডনও আর দূরে নয়। ফলে শুধু যুক্তরাষ্ট্র নয়, এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইউরোপও। সেলুম আরও একটি বিস্ফোরক সম্ভাবনার কথা বলেন। ইরানের কাছে হয়তো ইতিমধ্যেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা সরাসরি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ইরানের মহাকাশ কর্মসূচি এই সক্ষমতার ইঙ্গিত দেয়। ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধ বিমানে আঘাত করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে, কিন্তু ইসরায়েল তা অস্বীকার করেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটি এই ধরনের তৃতীয় হামলা। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল ইরানের আকাশসীমায় তাদের একটি যুদ্ধ বিমান বিধ্বংসী হামলার মুখে পড়েছিল। তাদের দাবি, বিমানটি সফলভাবে হুমকি শনাক্ত করতে পেরেছে এবং কোনো ক্ষতি ছাড়াই পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ করেছে। IRGCর মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী উড়োজাহাজ এবং যুদ্ধ বিমান সহ 200 এর বেশি আকাশযান ধ্বংস করেছে। ইরান আর শুধু নির্ভুল লক্ষ্যভেদই করছে না, এবার তারা ব্যবহার করছে ক্লাস্টার ওয়ারহেড, যা আকাশেই বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট বোমায় ভেঙে পড়ে। ফলে একটি মিসাইল আটকানো গেলেও বিপদ শেষ হয় না, বরং শুরু হয় আরেক দফা আঘাত। মাটিতে ছড়িয়ে পড়া শেল, ধাতব টুকরো আর আগুনের ঝড়। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন অনেক মিসাইল ঠেকিয়েছে, কিন্তু এখন সেই ঢালেই দেখা দিচ্ছে ফাটল। কারণ ক্লাস্টার ওয়ারহেডের বিরুদ্ধে এই প্রতিরক্ষা পুরোপুরি কার্যকর নয়। সাম্প্রতিক এক ঘটনায় বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বেন গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর।
সেই গুরুত্বপূর্ণ স্থাপনাতেই আঘাত হেনেছে ইরানি মিসাইল, যদিও সরাসরি নয়। 19 মার্চের ঘটনায় দেখা যায় একটি ব্যালিস্টিক মিসাইল আকাশে প্রতিহত করা হয়, কিন্তু সেখান থেকেই ছড়িয়ে পড়ে অসংখ্য ছোট বোমা, যেগুলো বিমানবন্দরের ভেতরে এসে পড়ে। রানওয়ে অক্ষত থাকলেও ক্ষতিগ্রস্ত হয় পার্কিং এলাকায় থাকা 3টি ব্যক্তিগত বিমান। এর মধ্যে একটি বিমান আগুনে পুড়ে যায়, অর্থাৎ মূল মিসাইল লক্ষ্যভেদ করতে পারেনি, তবুও ক্ষতি হয়েছে। এবং সেটি সবচেয়ে বড় বার্তা। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের নতুন কৌশল, যেখানে সরাসরি আঘাত না লাগবে বিস্তৃত এলাকায় ক্ষতি ছড়িয়ে দেওয়া সম্ভব। এই ক্লাস্টার ওয়ারহেডগুলো আকাশে বিস্ফোরিত হয়ে ডজন ডজন ছোট বোমায় ভেঙে যায়। প্রতিটি বোমা আলাদা আলাদা জায়গায় পড়ে, আলাদা আলাদা ক্ষতি করে। ফলে একটি লক্ষ্যবস্তু নয়, পুরো একটি এলাকা হয়ে ওঠে আঘাতের শিকার। এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ, কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা মূলত বড় মিসাইল ঠেকানোর জন্য তৈরি। কিন্তু যখন সেই মিসাইলে আকাশে ভেঙে শত শত টুকরো হয়ে যায়, তখন সবগুলোকে আটকানো প্রায় অসম্ভব। ফলাফল আকাশে জয়, মাটিতে ক্ষতি। বিশেষজ্ঞরা আরও বলছেন এটি সেকেন্ডারি ড্যামেজ বা দ্বিতীয় ধাপের ক্ষতির উদাহরণ, অর্থাৎ মিসাইল আটকানো গেলেও তার টুকরো, ধ্বংসাবশেষ বা সাবমিউনিশন নিচে পড়ে নতুন করে ধ্বংস ডেকে আনে। এবং এই কৌশলই এখন ইরানের শক্তি হয়ে উঠছে। একদিকে তারা একসঙ্গে অনেক মিসাইল ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখছে, যাকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক। অন্যদিকে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করে নিশ্চিত করছে কিছু না কিছু ক্ষতি হবে। এ যেন দুই দিক থেকে আঘাত। এই নতুন কৌশল ইঙ্গিত দিচ্ছে আরও বড় বিপদের দিকে, কারণ বিমানবন্দর, রেল স্টেশন, শিল্প এলাকা, যেসব জায়গা গুরুত্বপূর্ণ ও ঘন বসতিপূর্ণ, সেগুলো এখন আরও বেশি ঝুঁকির মধ্যে। একটি মিসাইলই পারে পুরো এলাকাকে বিপদে ফেলতে। ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিরক্ষা থাকা সত্ত্বেও এই ধরনের আঘাত পুরোপুরি ঠেকানো কঠিন, কারণ আকাশে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এবং সেটি এখন সবচেয়ে বড় ভয়, কারণ যুদ্ধ আর শুধু লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই। এখন যুদ্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে অপ্রত্যাশিতভাবে, অনিয়ন্ত্রিতভাবে। ইরান ইতিমধ্যেই এমন একাধিক মিসাইল ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে, যেগুলোতে ক্লাস্টার ওয়ারহেড রয়েছে। 19 মার্চও এমন একটি মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকরা। যুদ্ধের তৃতীয় সপ্তাহ, আর সেই যুদ্ধ যেন এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, কিন্তু সেই শক্তির গতি যেন হঠাৎ থেমে গেছে। হাজার হাজার নতুন সেনা পাঠানোর প্রস্তুতি, $200 বিলিয়ন যুদ্ধ বাজেট, সবই ইঙ্গিত দিচ্ছে এক কঠিন বাস্তবতার দিকে। ইরানের আগুন এখন শুধু জ্বলছে না, ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কঠিন চাপে। একদিকে যুদ্ধ থামছে না, অন্যদিকে প্রতিদিন বাড়ছে ক্ষয়ক্ষতি, খরচ আর অনিশ্চয়তা। লাইভ টেলিভিশনে তার কথাতেই যেন ধরা পড়েছে সেই চাপের ছাপ। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা পাঠানোর কথা ভাবছে। এই পদক্ষেপের উদ্দেশ্য যুদ্ধের বিকল্প বাড়ানো, প্রয়োজনে বড় আকারের অভিযান চালানো। প্রথম লক্ষ্য হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ। এখানকার নিরাপত্তা নিশ্চিত করতে আকাশ ও নৌবাহিনী মোতায়েনের পরিকল্পনা চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পুরো নিয়ন্ত্রণ নিতে হলে ইরানের উপকূল পর্যন্ত অভিযান চালাতে হতে পারে। সেখানেই লুকিয়ে আছে বড় ঝুঁকি, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখন অত্যন্ত শক্তিশালী। উপকূলীয় এলাকায় অভিযান মানে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা। আলোচনায় এসেছে খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। এই দ্বীপে অভিযান চালানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এখানেও ঝুঁকি একই, প্রবল প্রতিরোধ। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ। মার্কিন পরিকল্পনায় রয়েছে বোমা হামলার পর সেই স্থাপনাগুলো নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা, অর্থাৎ যুদ্ধ শুধু আকাশে বা সমুদ্রে নয়, মাটিতেও ছড়িয়ে পড়তে পারে। তবে হোয়াইট হাউস বলছে এখনই স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত হয়নি, কিন্তু সব অপশন খোলা আছে। এই বার্তাই সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি করছে। এই যুদ্ধের আরেকটি বড় দিক অর্থ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন $200 বিলিয়ন বেশি বাজেট চেয়েছে। এই অর্থ লাগবে দীর্ঘমেয়াদী বিমান হামলা, নৌ অভিযান এবং সম্ভাব্য স্থলযুদ্ধের জন্য। কিন্তু এই বিশাল অঙ্কের অর্থ নিয়ে প্রশ্ন তুলছেন আইন প্রণেতারা। যুদ্ধ কতদিন চলবে, খরচ কত দূর যাবে, আর এর শেষ কোথায়? এর মধ্যেই যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ইতিমধ্যে ইরানের ওপর 7,800টির বেশি হামলা চালিয়েছে। এতে ইরানের 120টির বেশি নৌযান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনাও নষ্ট হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন পরবর্তী লক্ষ্য হতে পারে ইরানের তেল অবকাঠামো, অর্থাৎ যুদ্ধ এখন অর্থনীতির দিকেও ছড়িয়ে পড়ছে। একদিকে ইসরায়েল ইরানের গ্যাস ক্ষেত্রে আগুন লাগাচ্ছে, অন্যদিকে ইরান পাল্টা আঘাতে পুরো অঞ্চলকে অস্থির করে তুলছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সেখানে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে উত্তর ও মধ্য ইসরায়েল সহ জেরুজালেম এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজার পরপরই এই হামলার খবর আসে। তাৎক্ষণিকভাবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। তাছাড়া আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা তাও জানা যায়নি। গত বছর ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের 12 দিনের যুদ্ধের সময়ও হাইফার তেল শোধনাগারটি আক্রান্ত হয়েছিল। ইরান ছুড়েছে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নিশানা ডিয়েগো গার্সিয়া, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি। দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। এত দূরে আঘাত হানার চেষ্টা, এটাই এখন বিশ্বের আলোচনার কেন্দ্র। তবে ঘটনাটি নাটকীয়। একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ভেঙে পড়ে, অন্যটি প্রতিরোধ করা হয় বলে দাবি করা হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন লক্ষ্যবস্তুতে আঘাত লাগলো কিনা সেটি নয়, বরং প্রশ্ন হলো ইরান কি দেখাতে চাইল। এখানেই লুকিয়ে আছে বড় বার্তা। ডিয়েগো গার্সিয়া কোনো সাধারণ দ্বীপ নয়, এটি এক কৌশলগত ঘাঁটি, বিশ্বজুড়ে মার্কিন শক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হয় নজরদারি, হামলার প্রস্তুতি এবং সামরিক লজিস্টিক্স। এই ঘাঁটিকে নিশানা করা মানে শুধু একটি স্থাপনা নয়, একটি সাম্রাজ্যিক উপস্থিতিকেই চ্যালেঞ্জ করা। আর সেই চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে ইরান। এতদিন ইরান দাবি করে এসেছে তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার। কিন্তু এই হামলার চেষ্টা যদি সত্যি হয় তাহলে হিসাব বদলে গেছে। কারণ 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার অর্থ ইরানের হাতে এমন ক্ষমতা আছে যা তারা এখনও পুরোপুরি প্রকাশ করেনি। এ যেন অদৃশ্য শক্তির ইঙ্গিত। বিশ্লেষকদের মতে এটি হয়তো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এমন ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ যুদ্ধের সীমা এখন আর মধ্যপ্রাচ্যে আটকে নেই, তা ছড়িয়ে পড়ছে আরও দূরে, আরও গভীরে। এই কৌশলকে বলা হচ্ছে কৌশলগত অস্পষ্টতা। ইরান ইচ্ছাকৃতভাবে তাদের আসল ক্ষমতা গোপন রাখছে। শত্রুরা জানে না ঠিক কত দূর যেতে পারে এই আঘাত, আর এই অনিশ্চয়তাই হয়ে উঠছে সবচেয়ে বড় অস্ত্র। ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর সামরিক পরিকল্পনা আরও জটিল হয়ে উঠছে। উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েলকেও নতুন করে ভাবতে হচ্ছে তাদের প্রতিরক্ষা কৌশল। এই হামলায় ব্যবহার করা হয়েছে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে SM-3 ইন্টারসেপ্টর নিয়ে, একটি উন্নত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি। যদি এটি সফল হয়ে থাকে তাহলে প্রযুক্তির শক্তি প্রমাণিত, কিন্তু যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে সেটি আরও ভয়াবহ বার্তা। পুরনো প্ল্যাটফর্ম দিয়েও আধুনিক প্রতিরক্ষা ভেদ করা সম্ভব। দুই দিকেই চাপ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি প্রযুক্তিগত নয়, রাজনৈতিক। ইরান দেখাতে পেরেছে তারা চাইলে যুদ্ধের পরিসর বাড়াতে পারে, মধ্যপ্রাচ্য থেকে সরাসরি ভারত মহাসাগর পর্যন্ত। তারা বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি পুরোপুরি নিরাপদ নয়। এই এক আঘাতেই বদলে গেছে কৌশলগত ভারসাম্য। আল জাজিরার বিশ্লেষণে বলা হচ্ছে এই পদক্ষেপ যুদ্ধকে নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। ভৌগোলিকভাবে যুদ্ধ বিস্তৃত হচ্ছে, আর যুদ্ধ যত ছড়াবে নিয়ন্ত্রণ তত কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন ইরান প্রচলিত যুদ্ধ জিততে চায় না, কারণ তারা জানে শক্তিতে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে। তাই তারা বেছে নিয়েছে অন্য পথ, যুদ্ধকে ব্যয়বহুল করে তোলা, ঝুঁকিপূর্ণ করে তোলা। এদিকে লেবানন সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে একদিনে দখলদার বাহিনীর ওপর রেকর্ড 55টি হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক হামলার ঘটনা। এই পরিস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। লেবাননের সীমান্তের বিভিন্ন প্রান্তেও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে।